এই ভিডিওতে কতগুলি ধারক সম্পর্কীয় প্রবলেম করব, বিশেষ করে কম্বিনেশন অফ ক্যাপাসিটর, এটার উপর প্রবলেমগুলো হবে। কি বলছে? প্রথম অঙ্ক বলছে তিনটে ক্যাপাসিটর, দে আর কানেক্টেড ইন সিরিজ। ক্যাপাসিটর গুলোর মান দেওয়া আছে, একটা হচ্ছে 1 মিউ এফ, একটা 2 মিউ এফ, অ্যানাদার ইজ 3 মিউ এফ। তাহলে 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 3 মাইক্রোফ্যারাড ধারকত্বে তিনটি ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করা হবে। সমবায়টিকে 1100 ভোল্ট বিভব পার্থক্যে যুক্ত করা হলো। পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস দ্য কম্বিনেশন 1100 ভোল্ট। Find the potential drop across the each capacitor. অর্থাৎ you will have to find out V1, you will have to find out V2, you will have to find out V3, and before that you will have to find out the total charge of the system. তাহলে এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে। প্রথমত সমবায়টির মোট আধান নির্ণয় করো, আর সমবায়টির প্রতিটি ধারকের প্রান্তীয় বিভব প্রভেদ নির্ণয় করো। তো একটু আগে একটা ফর্মুলা করছিলাম, আগের ভিডিওতে করেছি, যে দুটো থাকলে একটা ফর্মুলা দিয়ে করার কথা বলছিলাম, কিন্তু তিনটে থাকলে কিন্তু ওই ধরনের কোনো প্রবলেম নেই। তোমাকে ওই একই উপায়ে, যে ফর্মুলাটা ডিরাইভ করেছিলাম যে উপায়ে, সেই উপায়ে তোমাকে অঙ্কটা করতে হবে। কিভাবে করতে হবে মনে আছে নিশ্চয়ই? যে প্রথমেই আমাকে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। তুল্য ধারকত্ব যদি পেয়ে যায় সি, তাকে ভি দিয়ে গুণ করলে কিউ পেয়ে যাবে। তারপরে V1 কি হবে? কিউ বাই C1, V2 হবে কিউ বাই C2, আর V3 হবে কিউ বাই C3। খুব সিম্পল অঙ্ক। তাহলে প্রথমেই তুমি ধরে নাও যে তুল্য ধারকত্ব হচ্ছে C, সমবায়টির তুল্য ধারকত্ব C হলে দ্যাট ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অফ দ্য সিস্টেম BC, তাহলে এটা হয়ে যাবে 1/1, 1/2, 1/3, তাহলে এটা পুরো থাকছে 6 plus 3 plus 2, তাহলে C ইকুয়াল টু পুরো থাকছে 6/11। এই ভুলটা কিন্তু খুব হয় যে 1/C ধরে যেটা পাচ্ছ সেটাকেই তোমরা C ধরে অঙ্কটা করে ফেলো। দ্যাট ইজ নট দ্য ট্রুথ। তোমাকে সবসময় 1/C করে যেটা পাচ্ছ সেটা কিন্তু উল্টাতে হবে। আর যেহেতু এগুলো মাইক্রোফ্যারাড এককে ছিল, তাহলে সিটাও কিন্তু মাইক্রোফ্যারাড এককেই হবে। তাহলে এখন আমি লিখতে পারি অতএব সমবায়টির মোট আধান C ইনটু V। আচ্ছা, C তে মাইক্রোফ্যারাড আছে, তাহলে এটাকে আমি ফ্যারাডে কনভার্ট করছি 10 টু দি পাওয়ার -6, আর এখানে আছে 1100, তাহলে এখানে 100 600, তাহলে 6 ইনটু 10 টু দি পাওয়ার -4। দেখে নাও, অবভিয়াসলি চার্জটা হবে কুলম্ব। তাহলে সমবায়টির মোট আধান হয়ে গেল এটা। অবভিয়াসলি এটা কিন্তু একটা উত্তর, কিউ চাওয়া হয়েছে। এবার চেয়েছে প্রতিটির প্রান্তীয় বিভব প্রভেদ। তাহলে এক এক করে বের করো। V1 ইকুয়াল টু কিউ বাই C1, তাহলে 6 ইনটু 10 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার -6, 1 মাইক্রোফ্যারাড, তাহলে 10 টু দি পাওয়ার -6, তাহলে পুরো থাকছে 100 গুণ হয়ে যাচ্ছে উপরে, তাহলে এটা পুরো থাকছে 600 অবভিয়াসলি ভোল্ট। সিমিলারলি দ্বিতীয় ধারকের প্রান্তীয় বিভব পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস দ্য সেকেন্ড ক্যাপাসিটর, এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার -4, নিচে আছে 2 মাইক্রোফ্যারাড, তাহলে 2 ইনটু 10 টু দি পাওয়ার -6, তাহলে 600/2, তাহলে এটা পড়ে থাকছে 300। সিমিলারলি V3 ইকুয়াল টু Q বাই C3, তাহলে 6 ইনটু 10 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই 3 ইনটু 10 টু দি পাওয়ার -6, তাহলে পড়ে থাকছে 200 ভোল্ট। তুমি এই তিনটেকে অ্যাড করো, দেখো 1100 পাচ্ছ। যদি না পাও তাহলে তোমাকে বুঝতে হবে অঙ্কটা কোথাও না কোথাও ভুল হয়েছে। আমি পাচ্ছি 600 প্লাস 300 প্লাস 200, 900 প্লাস 200 1100। তাহলে এটার এক ক্রসে 600 ভোল্ট, এটার এক ক্রসে 300 ভোল্ট, আর এটার এক ক্রসে 200 ভোল্ট। ঠিক আছে, মিলে যাচ্ছে। বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, এটাও কিন্তু কোনো এক বছর হায়ার সেকেন্ডারিতে পড়েছে। পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটা খুব সিম্পল একটা অঙ্ক বলছে সমব্যাসার্ধের একটা ফাঁপা গোলক আর একটা নিরেট গোলক। তাহলে আমার কাছে দুটো গোলক আছে, একটা হচ্ছে হলো স্ফিয়ার আর একটা হচ্ছে সলিড স্ফিয়ার। দুটোরই ব্যাসার্ধ সমান। বলছে উভয়কে সমপরিমাণ আধান দেওয়া হলো। তাহলে এটারও ব্যাসার্ধ যদি r হয়, তাহলে এটারও ব্যাসার্ধ হচ্ছে r, and they are given equal amount of charge. প্রশ্ন দিয়েছে কোনটির বিভব উচ্চতর।
কোনটি which one will have greater potential। কিভাবে করব দেখো, হলো স্ফিয়ার সলিড স্ফিয়ার বলেছে ঠিক কথা, দুটোরই ব্যাসার্ধ সমান। তাহলে আমি যদি সিজিএস পদ্ধতিতে ক্যালকুলেশন করি তাহলে দুটোরই ধারকত্ব সমান হবে। তাহলে প্রথমটার ধারকত্ব যদি আমি বলি r স্ট্যাক ফেরার, সেকেন্ডেরটার ধারকত্ব r স্ট্যাক ফেরার। প্রথমটার আধান চার্জ, তাহলে প্রথমটার আধান যদি কিউ বলি, সেকেন্ডেরটারও চার্জ কিউ, তাহলে বিভব কত হবে? বিভবের ফর্মুলা কি? v ইকুয়াল টু কিউ বাই সি। তাহলে দুটোরই কিউ ধ্রুবক, দুটোরই সি ধ্রুবক, তাহলে বিভব কি হবে? দুটোরই সমপরিমাণ বিভব থাকবে। মানে both the spheres will have same potential, কাউরির potential বেশি বা কম হবে না। ঠিক আছে? বেশ, এটা কিন্তু দেখে রাখবে ভালো করে। আচ্ছা, পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে বলছে যে তোমার কাছে অনেকগুলো n সংখ্যক ধারক আছে। n মে বি 100, মে বি 200, এনিথিং। এবার সেই n সংখ্যক ধারককে তুমি একবার শ্রেণী সমবায়ে যুক্ত করবে। দে আর কানেক্টেড ইন সিরিজ। সাপোজ n সংখ্যক ধারককে তুমি শ্রেণী সমবায়ে যুক্ত করে দেবে। যুক্ত করার পর তুমি তুল্য ধারকত্ব ক্যালকুলেশন করলে, বলে দেওয়া আছে let that be x। তারপর ওই ধারকগুলোকে তুমি সমান্তরাল সমবায়ে যুক্ত করলে এবং যুক্ত করার পর তুমি তাদের তুল্য ধারকত্ব ক্যালকুলেশন করবে। let that be y। তোমাকে বলেছে ফাইন্ড দ্য রিলেশন বিটুইন x and y। বলে দিয়েছে n সংখ্যক ধারক, এখানেও n সংখ্যক, এখানেও n সংখ্যক। তো কঠিন কিছু নেই, আমি n সংখ্যক ধারকের জন্য x কত হবে বার করব, y কত হবে বার করব, তারপর x আর y এর মধ্যে আমি করিয়ে দেব। তাহলে আমি প্রথমে ধরে নিই যে প্রতিটি ধারকের ধারকত্ব c। সিমিলার বলেছে, আমি ধরে নিলাম প্রতিটি ধারকের ধারকত্ব c। তাহলে যখন আমি শ্রেণী সমবায় করব, when they are connected in series, তুল্য ধারকত্ব কত বলেছে? x। তাহলে আমি লিখতে পারি 1/x, that must be equal to 1/c plus 1/c plus 1/c। এইভাবে n সংখ্যক বার, তাহলে n সংখ্যক বার যদি থাকে এটা হয়ে যাবে n/c। তাহলে x ইকুয়াল টু বলে থাকছে c/n। দেখেন না, কোনো জটিল কিছু নেই। তারপর when they are connected in parallel, সমান্তরাল সমবায়, তুল্য ধারকত্ব ধরার কিছু নেই, দেওয়াই আছে। তাহলে এটা হয়ে যাবে c প্লাস c প্লাস c, এইভাবে n বার। তাহলে এটা ইকুয়াল টু করে থাকবে n ইনটু c। ইকুয়েশন নাম্বার 2, তুমি 2/1 করে দাও। তাহলে y/x n c c/n, দেখো পড়ে থাকছে n স্কয়ার। তাহলে রিলেশন হয়ে গেল y ইকুয়াল টু n স্কয়ার s। মনে রাখবে এটা কিন্তু এমসিকিউ তেও কিন্তু এই ধরনের অঙ্ক দিয়ে দিচ্ছে। সুতরাং তুমি যদি পারো উত্তরটাও মনে রাখতে পারো যে সমান্তরাল সমবায় যেটা হবে সেটা হচ্ছে n স্কয়ার টাইমস শ্রেণী সমবায়ের। পরে আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এইভাবে অঙ্কটা দিয়েছে, দেখো বলছে তোমার কাছে একটা ক্যাপাসিটর আছে, সেই ক্যাপাসিটরকে তুমি একটা ব্যাটারির সঙ্গে যোগ করে দিলে। তাহলে যখনই তুমি ব্যাটারির সঙ্গে যোগ করে দিলে তখন কি হবে? এই ধারকটা চার্জিং হতে শুরু করবে, মানে ধারকটার মধ্যে আধান ধীরে ধীরে সঞ্চিত হতে শুরু করবে। ঠিক সেকেন্ড স্টেপে বলেছে, এটা ফার্স্ট স্টেপ। আচ্ছা, যখনই তোমার কমপ্লিট চার্জ হয়ে গেল ব্যাটারি দিয়ে, তাহলে সে কিছু পরিমাণ ধারকত্ব সঞ্চয় করে রাখবে, আধান ধরে রাখবে। আমি ধরে নিলাম তখন তার ধারকত্ব হচ্ছে সি, আমি ধরে নিলাম সে কিউ পরিমাণ আধান জমিয়ে রাখবে। সেকেন্ড স্টেপে কি বলছে যে তুমি ব্যাটারিটা খুলে নাও, ইউ রিমুভ দ্য ব্যাটারি। আমি ব্যাটারিটাকে খুলে দিলাম। খুলে নেবার পর আমি এই মধ্যবর্তী স্থানে একটা ডাইইলেকট্রিক স্ল্যাব ইনসার্ট করব। লেট দ্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য স্ল্যাব বি কে। যে পরাবৈদ্যুতিক স্ল্যাবটা প্রবেশ করালাম তার পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে। তোমাকে প্রশ্ন দিয়েছে চারটা প্যারামিটার নিয়ে তোমাকে আলোচনা করতে হবে। ফার্স্ট অফ অল, হোয়াট উইল হ্যাপেন টু চার্জ, সাপোজ কিউ ড্যাশ। What will happen to the capacitance, say C dash? What will happen to
the potential drop, say V dash, and what will happen to energy stored. এই চারটা প্যারামিটার নিয়ে তোমাকে আলোচনা করতে হবে। তুমি ধরে নাও যে প্রথম ক্ষেত্রে এই প্যারামিটারগুলো ছিল সাপোজ সি কিউ ভি ই। আশা করছি প্রশ্ন বোঝা গেছে। এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে। প্রথমে একটা ক্যাপাসিটরকে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করলাম, ক্যাপাসিটরটা ফুললি চার্জড হয়ে গেল। ক্যাপাসিটরটা ফুললি চার্জ করার পর রেসপেক্টিভ প্যারামিটারস আর সি কিউ ভি ই, ক্যাপাসিটরস চার্জ, পোটেনশিয়াল অ্যান্ড স্টোরড এনার্জি, সঞ্চিত শক্তি। দ্বিতীয় ক্ষেত্রে কি করলাম, উই রিমুভ দ্য ব্যাটারি অ্যান্ড আ ডাইইলেকট্রিক ইজ ইনসার্টেড বিটুইন দ্য টু প্লেটস অফ দ্য ক্যাপাসিটর। আমি ব্যাটারিটাকে রিমুভ করে পাত দুটির মধ্যবর্তী স্থানে একটা ডাইইলেকট্রিক স্ল্যাব প্রবেশ করব এবং সেই স্ল্যাবটি পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে। তোমাকে নির্ণয় করতে হবে যে এই প্যারামিটারগুলো কতটা চেঞ্জ। এক এক করে বলি। প্রথমে হচ্ছে আধান। তুমি মনে রাখবে এই যে আধান কথাটা বলা হলো, আধান কিন্তু কোনোভাবে চেঞ্জ হবে না। কারণ তুমি বলতে পারো কিউ ড্যাশ ইকুয়াল টু কিউ। কেন? আধান সব সময় সংরক্ষিত হয়। চার্জ ইজ অলওয়েজ কনজার্ভ। ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য ডাইইলেকট্রিক স্ল্যাব। এটা ডাইইলেকট্রিক স্ল্যাবের উপর ডিপেন্ড করে। তাহলে সেক্ষেত্রে আধানটা অপরিবর্তিত থাকবে। এক নম্বর। দু নম্বর, আচ্ছা 2 নম্বর যখন তুমি আলোচনা করবে, আচ্ছা এই ডাইইলেকট্রিক স্ল্যাবটা এইটুকু নয়, আমি বলতে ভুল হয়েছে, গোটাটাই ডাইইলেকট্রিক স্ল্যাব হবে দিয়েছে, এইভাবে বলা আছে। তাহলে সেক্ষেত্রে ধারকত্ব নেক্সট। তুমি মনে রাখবে যে ধারকত্ব যখনই ডাইইলেকট্রিক স্ল্যাব ইনসার্ট করা হলো, ধারকত্ব k টাইমস বেড়ে যায়। অলরেডি আলোচনা হয়েছে। তাহলে ধারকত্বটা কি হবে? k টাইমস বৃদ্ধি পাবে। 3 নম্বর, পোটেনশিয়াল, বিভব। আচ্ছা বিভবের ফর্মুলা হচ্ছে v ইকুয়াল টু q বাই c বা q ড্যাশ বাই c ড্যাশ। এবার q ড্যাশ মানে হচ্ছে q আর c ড্যাশ মানে k ইনটু c। তাহলে দেখো এটা পড়ে থাকছে v বাই k। তাহলে বিভবের মান হয়ে যাবে 1 বাই k টাইমস দা ইনিশিয়াল পোটেনশিয়াল। প্রথম প্রাথমিক মানের 1 বাই k গুণ হবে, যেখানে v টা হচ্ছে প্রথম ক্ষেত্রে ধারকটি পাত দুটির মধ্যবর্তী বিভব। আচ্ছা লাস্ট ফ্যাক্টর হচ্ছে সঞ্চিত শক্তি। সঞ্চিত শক্তির ফর্মুলা হচ্ছে q স্কয়ার বাই 2c, তাই না? এবার যেহেতু q টা ধ্রুবক, তাহলে এখান থেকে আমি বলতে পারি e প্রপোর্শনাল টু 1 বাই c, তাই না? তাহলে e প্রপোর্শনাল টু 1 বাই c যদি হয়, তাহলে e ড্যাশ ইকুয়াল টু পড়ে থাকবে 1 বাই k ইনটু e। দেখো ঠিক আছে, যেহেতু c ড্যাশ ইকুয়াল টু k ইনটু c, তাহলে k ফ্যাক্টর কমে যাবে। তাহলে k টা e টাও 1 বাই k গুণ হবে, পোটেনশিয়ালটা 1 বাই k গুণ হবে। যদি এটা বুঝতে না পারো তাও আমি করে দিচ্ছি। এখান থেকে যদি বলো তাহলে e ড্যাশ বাই e দ্যাট ইজ ইকুয়াল টু c বাই c ড্যাশ। তাহলে c বাই k c, তাহলে দেখো পড়ে থাকছে 1 বাই k। তাহলে e ড্যাশ বাই e সমান 1 বাই k যদি হয়, তাহলে আমার পড়ে থাকছে e ড্যাশ ইকুয়াল টু e বাই k। তার মানে সঞ্চিত শক্তি হ্রাস পাবে। ঠিক আছে? এবার প্রশ্ন অনেক সময় আসে যে সঞ্চিত শক্তিটা যাবে কোথায়? এনার্জি তো কনজার্ভ হওয়ার কথা। তাহলে এনার্জি তোমার তো এখানে তোমার নষ্ট হওয়ার কথা নয়। তাহলে এনার্জিটা যাচ্ছে কোথায়? তখন তোমাকে উত্তর করতে হবে যে এই শক্তি পরাবৈদ্যুতিক স্ল্যাবে মেরুবর্তী শক্তি রূপে সঞ্চিত থাকে। এইটুকু কথা বললেই হবে। মেরুবর্তী শক্তি, পোলারাইজেশন এনার্জি, ইট ইজ স্টোরড ইন দ্য ডাইইলেকট্রিক স্ল্যাব অ্যাজ পোলারাইজেশন এনার্জি। ঠিক আছে? ভালো করে দেখে রাখবে। কোনো এক বছর দেখবে এসছে এটা, এই ধরনের প্রশ্ন তোমার পরীক্ষাতে এসেছে।